হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প মুক্ত পিঞ্জরার পাখি পর্ব ৫। লেখিকা ইপসিতা শিকদার সামিয়া। লেক থেকে এসে দীর্ঘ সময় ধরে গোসল করে বের হয়ে দেখে তার ফোনটা ভাইব্রেট করছে। প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোনটা সুইচ অফ করে রেখে দেয়। তাওয়াল জড়ানো দেহে আন্নার সামনে যেতে মুখে হাসি ফুটে ওঠে। ভালোবাসা মানুষের সব কিছু ভালো লাগে, তার ব্যবহার করার স্বাদটাই হোক না কেন। সদ্য জলশক্তি দেহে পোশাকটি জড়িয়ে ধরে বেডে ঝাঁপ দেয়। আরিজের ব্যবহারকৃত পারফিউমের গান পেতে হুট করে মনে পড়ে যায় তাদের প্রেম নিবেদনের কথা। দিনটি ছিল তার নবীনবরণের। যদিও প্রিয়ার ততটা বাঙালিয়ানা সাজ পছন্দ না, কিন্তু তিনটির বিশেষত্বের জন্য লাল শাড়ির বদলে কালো নেটের শাড়ির ২ হাত ভর্তি লাল চুড়ির বদলে কাপ ব্রেসলেট, নয়ন যুগলে কাজলের জায়গায় ঠাঁই নিয়েছে আইলাইনার, কানের ঝুমকোর স্থানে কানের স্টার চুলগুলো খোলা অবস্থায় রাখা হয়েছে। দেখতে অনেকটা প্রতিবেশী দেশের অভিনেত্রীদের মতো লাগছে। ভার্সিটির অনেক ছেলে মুগ্ধ দেখে চোখ দেখছে তাকে। সেসবে ধ্যান না দিয়ে বান্ধবীদের সাথে গল্প করতে ব্যস্ত। তখনই এক পিচ্চি এসে বলে, আপনারে বড় ভাই ডাকছে। ব্রুনাচি পেয়ে জিজ্ঞেস করে, কোন বড় ভাই? বড় ভাই বোঝেন না? সিনিয়র ভাই। কামে ডাকছে, হল রুমে যান বলে ৭ বছরের বালক হেলে তুলে নিজের কাজে চলে গেল। প্রিয়া অবাক হয়ে ছোট বাচ্চার এমন অ্যাটিটিউড সয়ে নিল। তারপর নিজেও চলল হল রুমের দিকে। মনে মনে তার ভয় কাজ করছে। আমার করা কাজে কোনো ভুল হয়েছে নাকি? যদি র্যাক দেয়? ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? করলে রিয়েলি সরি। বিশ্বাস করেন ভাইয়া, মোটেও ইচ্ছাকৃত ছিল না। মাথা নত করে কথাগুলো একদমই বলছিল প্রিয়া। তাকে থামিয়ে দিয়ে হারিস ধমক দিয়ে বলে ওঠে, এ মেয়ে, একদম চুপ। ভাইয়া ভাইয়া করবা না একদম। নরম গলাতে জিজ্ঞেস করে, ভাইয়া বলবো না তো কি বলবো ভাইয়া? আরিস একটানে নিজের কাছে নিয়ে এসে বলে, প্রেমিক, দিয়ানা, জামাই এগুলো মানে? বলে চমকে যে মাথা উঠিয়ে উপরে তাকাতেই চোখ জোড়া আটকে যায় বিড়াল চোখ দুটোর দিকে। মানে যা ভাবছো তাই। আই লাভ ইউ প্রিয়া। তুমি আজ থেকে আরিজের প্রিয়তমা। সেদিন কোনো এক ঘোরে ডুবে গিয়েছিল প্রিয়া, যেই ঘর থেকে তার পৃথিবীতে থাকতে হয়তো বের হওয়া সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠছে। খানিক বাদে এত ভর হয়ে যাওয়ার শরীর আর ক্লান্তি সইতে না পেরে ঘুমের দেশে পাড়ি জমায়। পক্ষে কিছুটা শান্ত হতেই তার হুঁশ আসে সে কি বলে ফেলেছে। মনে মনে নিজের করা কাজের প্রতিক্রিয়া নিয়ে বেশ ভীত কাজ করছে তার। যদি সে আমায় বাড়ি থেকে বের করে দেয়? না, আমির ভাই আছে তো, পারবে না। আর আমি যা বলেছি ঠিকই তো বলেছি। কিন্তু তারপরও যদি এসব অহেতুক ভাবনা মাথায় নিয়ে মাথা ভার হয়ে যাচ্ছে তার। এর উপর আবার পানি তৃষ্ণা নিবারণ হয়নি। এবার হয়তো এত চাপ জ্ঞান হারিয়ে শান্ত হবে সে। এসবের মধ্যেই আরিস ব্যালকনি থেকে বের হয়ে দেখে শ্যামাঙ্গ কন্যাটি সোফায় দোয়া অক্ষরে বসে এক হাতে পেটে চেপে ধরে বসে আছে, তো আর এক হাতে মাথা। চোখ জোড়া বন্ধ, দেখায় বোঝা যাচ্ছে বেশ চিন্তন ও দুঃখিত সে। গতকাল পক্ষীকে তেমন কথা হয়নি, অবশ্য তেমন কিছুও ছিল না তার, কিন্তু আজ কেন যেন পক্ষীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চলছে হায়া চোখ জোড়া। যেন এক ঘোরে চলে যাচ্ছে, যে ঘোর শুধুমাত্র সামনে বসে থাকা নারীটিকে নবরূপে আবিষ্কার করতে চাচ্ছে। নারীটির গায়ের রং ঠিক শ্যামাও বলা যায় না, আবার উজ্জ্বল শ্যামাও না। ভ্রুজোড়ায় কখনো কৃত্রিমতার ছোঁয়া পড়েনি বোঝাই যাচ্ছে, তবে এমনিতে বেশ রূপায়িত, অদরসুদা, খানিকটা খয়েরি ছোঁয়া গোলাপির মাঝে। নাকটা বাঁশির মতো না হলেও চেহারার সাথে বেশ মানিয়েছে। চোখজোড়াকে বিশ্লেষণ করতে যাবে তখনই পক্ষী চোখজোড়া খুলে তার দিকে তাকায়। এবার যেন সে সত্যি ঘরে চলে যায়। কাজল রাঙানো ডাগর ডাগর চোখজোড়ায় সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে ডান চোখের কোণাঘেঁষা গোল গর্তকার দাগটি। সম্ভবত বক্স বা বসন্তে রেখে দেওয়া স্মৃতিচিহ্ন এটি। আনমনে বিড়বিড়িয়ে বলে ওঠে, ডাগর ডাগর আঁখির পাশে ছোট্ট একখান দাগ সাজিয়ে রাখা মেয়েটি যে বড্ড মায়াবতী। এদিকে পরীক্ষার বড় অস্বস্তি বোধ হচ্ছে লোকটির এভাবে তাকিয়ে থাকা এদিকে পক্ষীর বড় অস্বস্তি বোধ হচ্ছে লোকটির এভাবে তাকিয়ে থাকা দেখে। যতই হোক স্বামী, অপরিচিতের সাথে অপ্রিয় এবং ঘৃণিত বটে সে। কয়েক মুহূর্ত হয়ে গেলেও তার দৃষ্টি না সরলে পরিস্থিতির অস্বাভাবিকতা কাটাতে সে মৃদু গলায় খাঁকরি দিয়ে ওঠে। সাথে সাথে আরিজের ঘর ভেঙে যাওয়ার সেও দৃষ্টি নত করে ফেলে। তোমার সাথে আমার কিছু কথা আছে। আরিজেতে
আরিজের মতো মানুষের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় পক্ষী। এতদিনের আচার ব্যবহারে যা বুঝেছে তার মাঝে অন্যতম হলো লোকটির সুপারিয়রিটি কমপ্লেক্স আছে। সে নিজেকেই সবসময় সঠিক ও শ্রেষ্ঠ ভাবে, তাছাড়া কোনো কিছু করার কারো অনুমতি নেওয়ারও দরকার মনে করে না। এসব ভাবনা পিছনে ফেলে শীতল গলায় উত্তর দেয়, হ্যাঁ বলেন। আর স্বাভাবিক ও শান্ত গলায় বলতে শুরু করে, আই নো যা হয়েছে তাতে বিন্দুমাত্র তোমার দোষ নেই। আমারও মনে ও মস্তিষ্ক তোমাকে দোষী ভাবে, কারণ তুমি চাইলেও সে সময় অনেক কিছু করতে পারতে, আটকাতে পারতে, বসা থেকে পালাতে পারতে। সুসাইডের হুমকি অ্যান্ড মেনি মোর। কথাগুলো বলে মেয়েটার দিকে একতরফা তাকাতেই চোখ পড়ে বাঁকা হাসে। তবে এ হাসি কোনোভাবে স্বাভাবিক নয়, বরং বেশ তাচ্ছিল্য মাখা। নিচু গলায় বলল, পরিস্থিতিটায় আমি ছিলাম, আপনি না। গোপনে এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, দূর থেকে অনেক পরিকল্পনায় চিন্তা করে ফেলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু তা কতটা কার্যকর তা শুধু ওই পরিস্থিতির মাঝে আটকে পড়া ব্যক্তিটি জানে। আমি জানি তোমার নিজস্ব বাধ্যবাধকতা ছিল, কিন্তু তারপরও। তাকে থামিয়ে মৃদু গলায় বলল, ইটস ওকে। আমি কোনো জবাবদিহিতা আপনাকে দিতে পারিনি, কারণ সেই অঘটনকে মানুষ অ্যাক্সিডেন্ট বলে। তার দোষী আমার মন ও মস্তিষ্ক কেন যেন আপনাকেই মনে বড্ড বেশি অপ্রিয় আপনি, হয়তো ঠিক যতটা আমি আপনার কাছে। আনমনে আরিজ ভেবে ওঠে, আসলে কি আশ্রয়, আসলে কি অপ্রিয়? অবশ্য প্রিয় কেউই তো নয়। নিজের ভাবনায় নিজেই বিস্মিত হয়, নিজেকে সামলে ভালতে হেসে বলে, ইটস গুড ফর বোথ অফ আস। এত সময়ের মিসবিহেভের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আমার প্রিয়কে অনেক বেশি চাই, বুঝলে। ওকে আর ওকে ঘরে আনার সঠিক সময় হলেই তোমাকে তালাক দিয়ে দেবো। তুমি ততদিনে মানে 6-7 মাস শান্তিতে থাকো আমাদের বাড়িতে, একদম মেহমানের মতো। সময় হলে তোমাকে পিঞ্জরা খুলে মুক্ত করে দেবো। যদিও পক্ষে কথাটায় খুব একটা যায় আসার কথা নয়, তবুও বেশ গায়ে লাগলো তা। কেমন একটা শ্বাস আটকে যাওয়া অনুভূতি। আপন মনে ভেবে উঠেছে, কবুলের মায়া এতই গভীর, তবুও আমি আটকে যেতে চাই না এই মায়ের পিঞ্জরায় পাখি হয়ে। এই যে ম্যাম, কী এত ভাবছেন? আর যে ডাকে তার ভাবনার সূত্র কাটে। সৌজন্যতার অকার্তে চোরপ্রভু হেসে বলে, না তেমন কিছু না। আরেকটা কথা, যেহেতু কিছুদিন হলো একসাথে আছি, তাই খুব ক্লোজ বন্ধু না হলেও রুমমেট টাইপ বন্ধু হয়েও থাকা যায়, কি বলো? তা করা যায়। আকাশটা প্রায় অন্ধকার হলেও লাল আভা কিছুটা দেখা যাচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে লাল বর্ণের চায়ে ঠোঁটে ডোবায় প্রেমিক গোলমরিচ ধাসটা গলায় লাগতে শরীরটা সতেজ হয়ে ওঠে। কিছু একটা ভেবে ফোনটা সুইচ অন করতেই দেখে পায় মায়ের 30-এর অধিক মিসড কল। এক সুদীর্ঘ শ্বাস ফেলেছে। এই নিঃশ্বাসের মর্ম শুধু সেই প্রেমিকায় বুঝে, যে প্রতিনিয়ত পরিবারের সাথে লড়ে শুধুমাত্র প্রেমিককে প্রতিষ্ঠিত হওয়ার সময় দেওয়ার জন্য। কল ব্যাক করে ফোন স্পিকারে রাখে। রিংটোনের আওয়াজ সারা ঘরময় আলোড়িত হতে থাকে। একা একা ফ্ল্যাটে থাকে সে। সে বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। আগে অবশ্য পক্ষী থাকতো সাথে। পক্ষী তার ছোট চাচার মেয়ে। তার দাদুর বাড়িতে, মানে দেওয়ান বাড়িতে যদি আসলাম দেওয়ান ছাড়া আর কেউ পক্ষীর সাথে একটু কথা হলেও ভালো আচরণ করে তা হলো প্রিয়া। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তো বাচ্চা মেয়েটি গলায় 30 বছরের এক লোকের সংসারের দায় ঝুলিয়ে দিতে চেয়েছিল গোটা পরিবার। ভাগ্যের দোষে সে সময় আসলাম দেওয়ানও ছিলেন। সুযোগ বুঝে মেয়েকে নিজের কাছে তথা ঢাকা পালিয়ে আনায় গাড়িতে আনায় পড়াটা চালিয়ে যেতে পেরেছে। নিজের অহেতুক ভাবনার মাঝে মার গলা ভেসে আসে ফোন থেকে, হ্যালো প্রিয়, শুনছিস? মা। প্রিয়ার মা আঞ্জুমান বেশি রেগে বললেন, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? বিয়ের আসর থেকে ড্রাইভারের সাথে ঢাকা চলে গেছে, একবার বলেই যাবে তো। সরি মা, ভিপি ম্যাম কল করেছিল তাই আর কি। বাদ দাও, আমি ঠিক আছে। অতঃপর আঞ্জুমান বেশ খুশি মনে বললেন, শোনো, তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে। ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর চেহারা সব দিক দিয়ে মাশাআল্লাহ। শান্ত গলাতেই প্রিয় বিপরীতে মা বলে, মা তুমি তো জানোই, তাহলে কেন? আঞ্জুমান শেখের রাগের অগ্নিকণ্ঠে এবার যেন ফেটে পড়ার উপক্রম। তুই কি আমাদের শান্তি দিবি না? সময় নিতে নিতে যে হাত বুড়ি হয়ে যাচ্ছিস খবর আছে? টাউনের লোকজন আমাদের হারালে হাসাহাসি
কানাঘুষা করে যে তোর নাকি কোথাও অবৈধ সম্পর্ক আছে কিংবা চরিত্র সমস্যা। তোর বাবা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারে না। কি যে এমন পাপ করেছি আগে যে আল্লাহ এমন মেয়ের মুখ দেখালো না, দেখালো যার কাছে বাপ মা বললেও কিছু না। অথবা কলটা ডিসকানেক্ট করে দেওয়ায় নোটিফিকেশন টোন শুনতে পেল প্রিয়া। এত পেরেশানিতে মুখে আলতো হাসি ফুটে উঠল প্রিয়ার। বিড়বিড় করে বলল, দেখেছিস টপকি, এই প্রেমে ডুবে কত নাকনি চুপানি আর কত অসহ্য কিছু কষ্ট অপমান সহ্য করেছি। আজকের নয়, এই অপেক্ষা 4টা বছরে এমন কত শত বড় ঝড় পেরিয়ে নিজের ভালোবাসাকে আগলে রেখেছি। যে মা কোনোদিন জোর গলায় কথা বলেনি, তার মায়ের যে বাবা কোনোদিন মা ছাড়া কথা বলেনি, তার তিরস্কার সবই সয়েছি। এত কষ্টের ভালোবাসা অন্য কাউকে দেওয়ার মতো নয়, বরং একান্তই নিজের করে রাখার মতো। চলবে, গল্পটি ভালো লাগলে